হ্যালো এভরিওয়ান, আমরা প্রত্যেকে নিজেদের জীবনে কোনো না কোনো স্ট্রাগল করছি। আর এই স্ট্রাগল হচ্ছে একটু ভালোভাবে থাকার জন্য, একটু ভালো করে খেয়ে পরে বাঁচার জন্য। কিন্তু মূল্যবৃদ্ধির কারণে পড়ার দিকটা যেমন তেমন করে ম্যানেজ করা গেলেও খাওয়ার দিকটা কিন্তু ম্যানেজ করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। ফলে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কী নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা আলোচনা করব কেন খাদ্যদ্রব্যের মূল্য এত আগুন, কেন সাধারণ মানুষের কাছে শাকসবজি এরকম একদম মহার্ঘ বস্তুতে পরিণত হয়েছে, এই মূল্যবৃদ্ধির কারণটাই বা কী? এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা তা হলো কিভাবে আমরা এই মূল্যবৃদ্ধির হাত থেকে রক্ষা পেতে পারি, তা আমরা ভিডিও শেষে আলোচনা করব। তো বন্ধুরা, মাছ, মাংস বা ডিমের কথা তো ছেড়েই দিন। সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস যেমন চাল, ডাল, নুন, শাকসবজি, যেগুলো খেয়ে সাধারণ মানুষ বেঁচে থাকতে পারে, সেগুলোর দাম আজ এত বৃদ্ধি পেয়েছে যে তা সাধারণ মানুষের পক্ষে অ্যাফোর্ড করা কঠিন হয়ে পড়ছে। আর এই মূল্যবৃদ্ধির কারণ বিশ্লেষণ করতে গেলে দেখা যায় যে খাবারের দাম যে কেবল একটি কারণে বাড়ছে তা কিন্তু নয়, এর পেছনেও রয়েছে কতগুলো কারণ। এই যেমন ধরুন তেলের দাম। এখানে তেল বলতে পেট্রোল এবং ডিজেলের কথা বলা হচ্ছে। যখন তেলের দাম 1% বৃদ্ধি পায় তখন খাদ্যদ্রব্যের মূল্য 0.2% বৃদ্ধি পেতে পারে। তেলের দাম বেশি হলে পরিবহন খরচ অর্থাৎ ক্যারিং কস্ট বাড়বে, আর ক্যারিং কস্ট বাড়া মানে খাদ্যদ্রব্যের দাম বেশি হওয়া। এছাড়াও আছে সারের দাম। বর্তমান সময়ে সারের দাম প্রায় 300% বৃদ্ধি পেয়েছে। এর সবথেকে বড় ইম্প্যাক্ট পড়েছে চাষিদের ওপর। বেশি ফলন ফলানোর জন্য সার প্রয়োগ অনিবার্য। ফলে কৃষি জমিতে সার প্রয়োগ ফসলের উৎপাদন খরচকে বাড়িয়ে দিচ্ছে, যার প্রভাব এসে পড়ছে খাবারের উপর। আর সার প্রয়োগ যদি পরিমাণ মতো হয়, ফসল ফলার সময় যদি আবহাওয়া ঠিক না থাকে তাহলে কিন্তু ফসল ক্ষতিগ্রস্ত হবেই। কারণ যখন তাপমাত্রা বেশি থাকে তখন ফসলের উৎপাদনশীলতা হ্রাস পায়, সালোক সংশ্লেষের হার ও পরাগায়ন কমে যায়। এছাড়াও অত্যধিক গরমে গাছেদের প্রতিরক্ষা ঠিকমতো কাজ করে না এবং তারা কীটপতঙ্গের আক্রমণ ও রোগ জীবাণুর প্রতি বেশি সংবেদনশীল হয়ে পড়ে। কিন্তু এগুলো হলো ছোটোখাটো কিছু কারণ। আমার মতে সবথেকে বড় কারণ হলো ফড়েদের রাজ। ফড়েরা অতি সস্তা দামে চাষিদের কাছে ফসল কিনে তারা গোডাউনে মজুত করে রাখে এবং বাজারে কৃত্রিম ডিমান্ড সৃষ্টি করে। আর ডিমান্ড বাড়লে স্বাভাবিকভাবেই সেই জিনিসের দাম বাড়বে এবং যখনই দাম বাড়ে তখন এই ফড়েরা চড়া দামে ওইসব জিনিস বাজারে বিক্রি করে মোটা মুনাফা তাদের পকেটে পড়ে। ফলে একদিকে চাষিরা তাদের যেমন ন্যায্য মূল্য পেল না, তেমনি অন্যদিকে সাধারণ মানুষও অত্যধিক চড়া দামে এই সাধারণ জিনিসগুলো কিনতে বাধ্য হলো। আর এইভাবেই দিনে দিনে চাল, ডাল, নুন, শাকসবজি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বেড়ে চলেছে। এই অবস্থায় আমার আপনার সবার মনে হতে পারে এই মূল্যবৃদ্ধির করাল গ্রাস থেকে কি আমাদের বাঁচার কোনো উপায় নেই? উত্তর হলো না, উপায় আছে। আমরা যদি মূল্যবৃদ্ধির কারণগুলোকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে তার সমাধানগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। এই যেমন তেল আর সারের দাম বাড়ার কথাটাই ধরা যাক। আমাদের ভারত সরকার যদি এই তেল এবং সারের দামের উপর কিছু পরিমাণ সাবসিডি দেয় তাহলে কিন্তু আমরা এই মূল্যবৃদ্ধির হাত থেকে কিছুটা পর হলেও রেহাই পেতে পারি। এছাড়াও আমরা বেশি দামের রাসায়নিক সারের পরিবর্তে অপেক্ষাকৃত কম দামি জৈব সার ব্যবহার করতে পারি। এতে ফলনও কমবে না, আবার অতিরিক্ত ঋণের বোঝার থেকেও আমরা মুক্তি পাব। কিন্তু সবথেকে বড় যে সমস্যা অর্থাৎ ফড়েদের সমস্যা, এটা কিন্তু চট করে মেটার নয়। ভারত সরকার কৃষি বিল নিয়ে এসেছিল এই সমস্যাকে দূর করার জন্য, কিন্তু এই বিলে বেশ কিছু ফ্ল থাকার কারণে ভারত সরকার বিলটিকে বর্তমানে ফিরিয়ে নিতে বাধ্য হয়। আমার মনে হয় সরকার যদি আরও ভালোভাবে রিসার্চের পর এবং আরও তর্ক বিতর্কের পর যদি এই বিলটিকে নিয়ে আসে তাহলে কিন্তু আমাদের ভালোই হবে। আফটার অল এই বিলটিকে আনা হয়েছে চাষিদের ভালোর কথা ভেবেই। এত গেল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার কথা, কিন্তু এগুলো বাদেও আর একটা জিনিস ছাড়া আজকে কিন্তু আমরা থাকতে পারি না, তা হলো ইন্টারনেট। রিসেন্টলি এয়ারটেল, জিও সহ টেলিকম কোম্পানিগুলি তাদের ইন্টারনেট রিচার্জ প্ল্যানের দাম কত বাড়ালো তা জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।